আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো তোমরা। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এই বইটার যে প্রথম চ্যাপ্টার আছে সে প্রথম চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আমাদের এখানে যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে জীববৈচিত্র্য। তো আমরা এই জীববৈচিত্র্য এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো তোমরা সাথেই থাকবে আমাদের, আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিকস এগুলো আমরা আলোচনা করব। তো এই যে চ্যাপ্টারটা, এই জীববৈচিত্র্য এই চ্যাপ্টারের মধ্যে আসলে আমরা যেই জিনিসগুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে জীববৈচিত্র্য কী, জীববৈচিত্র্যের উদ্ভব, জীববৈচিত্র্যের স্বরূপ, এদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, জীববৈচিত্র্য পরিমাপের উপায় এবং বাংলাদেশের জীববৈচিত্র্য এবং জীববৈচিত্র্য যে বর্তমানে যে ঝুঁকি এবং তাদের যে প্রতিকার, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা এই অধ্যায়ে শিখব। তো এখন আমরা একটু পড়ালেখার মধ্যে চলে আসি যে আমাদের এখানে কি দেয়া আছে এই চ্যাপ্টারটার মধ্যে। আসলে একটু আমরা যদি দেখি, দেখো এখানে যদি এখানে প্রথমে বলছে যে প্রথম লাইনটায় যে যদি প্রশ্ন করা হয় পৃথিবী কেন সুন্দর, তবে আমাদের এক একজনার এক এক রকমের উত্তর আসতে পারে, নানা উত্তর আসতে পারে। কিন্তু যদি আমাদের জানা অন্য গ্রহের সাথে আমরা তুলনা করি, খেয়াল করো, আমরা যদি আমাদের যে যে জানা অন্য কোনো গ্রহের সাথে যদি আমরা তুলনা করি, তবে আমরা বুঝতে পারবো যে পৃথিবীটা কেন এত আসলে সুন্দর। এর পেছনে কারণ হচ্ছে, তোমরা যদি দেখো এই যে মঙ্গল, বৃহস্পতি কিংবা চাঁদ, এই যে গ্রহ এবং এই উপগ্রহগুলোর কথাই যদি আমরা চিন্তা করি, তাহলে এগুলোর মধ্যে আসলে কি নাই, কোনো প্রাণ নাই। এগুলোর মধ্যে আমরা প্রাণের অস্তিত্বটা এখন পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। এবং এগুলো হচ্ছে প্রাণহীন রুক্ষ একটা পরিবেশ। এই জায়গায় দেখো আমাদের দেয়া আছে, এগুলো হচ্ছে প্রাণহীন রুক্ষ একটা পরিবেশ। তার তুলনায় আমাদের পৃথিবীর এই সজীব প্রাণময় পরিবেশ আমাদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন টাইপের একটা অনুভূতি তৈরি করে। এরপরে দেখো আমরা একটু নিচে চলে যাচ্ছি। দেখো দ্বিতীয় স্টেপের মধ্যে আছে আমাদের মানুষসহ এই পৃথিবীতে নানা বৈশিষ্ট্যের কোটি কোটি জীব আছে। এবং এই যে জীবগুলোর, এগুলো আসলে প্রত্যেকটার আকার আকৃতি, খাদ্য, তারপর হচ্ছে বাসস্থান, এগুলোর মধ্যে নানা ধরনের বৈচিত্র্য রয়েছে, যেটা আমরা প্রথম লাইনটা আমরা দেখতে পাচ্ছি যে এদের আকার আকৃতি, তারপর হচ্ছে খাদ্য, বাসস্থান, এগুলোতে রয়েছে নানা ধরনের বৈচিত্র্য। তো বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ গবেষণায় ক্ষেত্রে এসব জীবের বৈচিত্র্য সম্পর্কে জানা যায় বা জানা হয়। তো এখন খেয়াল করো, আমরা যদি দেখি যে মানুষের যে আকার আকৃতি, সেটা যদি আমরা একটা হাতির সাথে তুলনা করি, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে মিল পাবো না। তাহলে আমাদের আকার আকৃতি, রং, আবার আমরা যে খাবারগুলো খাই, ঠিক আছে, একটা মাংসাশী প্রাণী কিন্তু সেই খাদ্যগুলো খায় না। তাহলে আমাদের খাদ্যের মধ্যেও একটা কি আছে, বৈচিত্র্য রয়েছে। তো বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র হচ্ছে এই জীবের যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্য সম্পর্কে জানা। এখন দেখো পরবর্তীতে আছে আমাদের কিভাবে, এখানে দেখো কিভাবে ভিন্ন তোমাদের এখানে আছে কিভাবে ভিন্ন ভিন্ন জীব ভিন্ন ভিন্ন পরিবেশে টিকে থাকে, সেগুলোর প্রজনন বা সংখ্যা বৃদ্ধি কিভাবে নিয়ন্ত্রিত হয়, সেগুলোর পুষ্টি বা খাদ্যের বিষয়টি কিভাবে তারা নিশ্চিত করে, বিজ্ঞানীরা এই সব কিছুই জানতে চেয়েছেন বা জানতে চেষ্টা করেছেন। তীব্র ঠান্ডা মেরু অঞ্চলে, উত্তপ্ত বালুকাময় মরুভূমিতে কিংবা সূর্যের আলোর নিশানাহীন সমুদ্রের গভীর তলদেশে পরিবেশে পরিবেশে যেভাবে খাপ খাইয়ে নানা ধরনের জীব বেঁচে থাকছে, তা এক অপার বিস্ময়ের বিষয়। মানে ব্যাপারটা হচ্ছে, দেখো আমাদের এই যে জীবগুলো আছে, কেউ কেউ দেখো তোমার মরুভূমির বালুর প্রচণ্ড যেখানে রোদ সেখানে থাকতেছে, কেউ যায় দেখো সমুদ্রের তলদেশে তোমার অনেক গভীরে বসবাস করতেছে। তো এই যে প্রাণীগুলো এক একজন এক একটা পরিবেশে কিভাবে আসলে খাপ খাইয়ে বেঁচে আছে, এটা আসলেই একটা সত্যি অবাক করার মতো একটা বিষয়। আমরা এই অধ্যায়ে এই বিস্ময়কর যে বৈচিত্র্যগুলো আছে তা নিয়ে প্রাথমিক ধারণা গ্রহণ করবে এবং উপরের শ্রেণীতে তোমরা এই বিষয়টি আরও বিস্তারিত জানতে পারবে। এটাই ছিল আমাদের যে তোমাদের যে প্রথম যে 2 নাম্বার পৃষ্ঠা, সেই 2 নাম্বার পৃষ্ঠার কথাবার্তা। এবং এখানে একজন আমাদের একটা খুব সুন্দর একটা ছবি দেয়া আছে, একটা আমাদের একটা মাছির ছবি দেয়া আছে।
তো এই ছিল। এরপর হচ্ছে দেখো জীববৈচিত্র্য কি, আমরা এই টপিক্সটা নিয়ে আলোচনা করব। তো এই টপিক্সটার মধ্যে হচ্ছে দেখো এই যে জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্য এই শব্দটাকে ইংরেজিতে বলা হয় বায়োডাইভার্সিটি। ইংরেজিতে কি বলা হয়? বায়োডাইভার্সিটি। তোমরা সবাই এই জিনিসটা একটু মনে রাখবে যে জীববৈচিত্র্য এটাকে বলা হয় কি ইংরেজিতে বায়োডাইভার্সিটি। তো বায়োডাইভার্সিটি দ্বারা পৃথিবীতে জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয়। জীববৈচিত্র্য বলতে উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে যে বৈচিত্র্যটা আছে সেই বৈচিত্র্যটাকেই বোঝায়। তাহলে তোমাদের যদি প্রশ্নে আসে যে জীববৈচিত্র্য কাকে বলে, তখন তোমরা লিখতে পারো জীববৈচিত্র্য বলতে উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান জীববৈচিত্র্যটাকেই বোঝায়। এই লাইনটা তোমরা একটু মনে রাখবে যে জীববৈচিত্র্য কী, যে আমাদের উদ্ভিদ, প্রাণী এবং জীবগুলোর মধ্যে যে বৈশিষ্ট্য, জীবের যে মধ্যে যে বিদ্যমান যে বৈচিত্র্য, যে যা দেখো আমাদের দুটো হাত আছে, হ্যাঁ, আবার যা দেখো, আবার যদি আমরা গরুর দিকে যাই, হ্যাঁ, গরুর যা দেখবা 4টা পা আছে, হ্যাঁ, আমাদের পা হচ্ছে 2টা, আমাদের চোখের সাইজ গরুর চোখের সাইজ এক রকমের না। তো এই যে আকার আকৃতি, যে এই যে বৈচিত্র্যগুলো, হ্যাঁ, এই বৈচিত্র্যগুলোই হচ্ছে আমাদের জীববৈচিত্র্য। এখন এরপরে দেখো আমাদের লেখা আছে পৃথিবীতে ঠিক কত সংখ্যক জীব আছে তা নিশ্চিত করে এখনও জানা যায় নাই, তবে বিজ্ঞানীরা অনুমান করেছে যে পৃথিবীতে প্রায় 8 থেকে 10 মিলিয়ন। সেটাকে যদি আমরা লক্ষতে কনভার্ট করি, আমরা জানি 1 মিলিয়নে হচ্ছে 10 লক্ষ, তাহলে 8 মিলিয়নে হবে কত লক্ষ? 80 লক্ষ। এবং এখানে 14 মিলিয়ন, 14 মিলিয়নে হবে কত? 140 লক্ষ। তাহলে পৃথিবীতে প্রায় 80 থেকে 140 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব রয়েছে। কারো কারো মতে এই সংখ্যাটা আরও অনেক বেশি। তবে সংখ্যাটা যাই হোক না কেন, এদের বেশিরভাগ এই যে 80 থেকে 140 লক্ষ বা 1,40,00,000 প্রজাতির জীব পৃথিবীতে রয়েছে, তার মধ্যে আমরা মাত্র 1.2 মিলিয়ন, দেখো আমরা এখন পর্যন্ত মাত্র 1.2 মিলিয়ন, দেখো এখানে হচ্ছে মাত্র আমরা 1.2 মিলিয়ন বা 12 লক্ষ প্রজাতি শনাক্ত করতে পেরেছি এবং তাদের বর্ণনা করতে পেরেছি। মানে ব্যাপারটা হচ্ছে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি প্রজাতির যে জীব আমাদের পৃথিবীতে রয়েছে, মানুষের পক্ষে এখন পর্যন্ত এগুলো জানা সম্ভব হয়নি। তার মধ্যে মাত্র 1.2 মিলিয়ন প্রজাতি এখন পর্যন্ত মানুষ কী করতে পেরেছে? শনাক্ত করতে পেরেছে, যার অধিকাংশই হচ্ছে পোকামাকড়, যার অধিকাংশই হচ্ছে কি পোকামাকড়, এবং তারা সবাই হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তো আশা করি তোমরা এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছ। এরপরে যদি আমরা চলে যাই যে জীববৈচিত্র্যের উদ্ভব আসলে কিভাবে হয়েছে। এখন জীববৈচিত্র্যের যে আসলে যে উদ্ভব, এটা আসলে একদিনে হয় নাই, এটা হইতে হাজার হাজার বছরে প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা বিকশিত হয়েছে। একটি জীব, এখান থেকে দেখো আমি একটা লাইন দেখিয়ে দিচ্ছি, এই লাইনটা তোমরা খুব সুন্দর করে পড়ে নিবে। দেখো, একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যে সকল কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপ্টেশন। তো এই অভিযোজন কাকে বলে এটা মনে রাখবে যে এক একটা প্রাণী এক একটা পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য তাদের বিশেষ ধরনের পদ্ধতি বা বিশেষ ধরনের কৌশল আছে, সেটাই হচ্ছে অভিযোজন। আমরা যদি যেমন আমরা যদি বলি যে ধরো মাছ যে পানিতে বসবাস করে বা বাস করে, এই মাছ পানিতে বাস করে এবং পানিতে সাঁতার কাটার জন্য তাদের লেজ আছে। আবার যে দেখো হাঁসের কথা যদি বলি, হাঁসও দেখো পানিতে সাঁতার কাটতে পারে এবং সাঁতার কাটার জন্য তাদের পায়ের যে আঙুলগুলো আছে এই আঙুলগুলোর মধ্যে কি জোড়া লাগানো, যেটা সাহায্যে সে বৈঠার মতো সেই পাটাকে সে বৈঠার মতো ব্যবহার করে সে কী করতে পারে? পানিতে সাঁতার কাটতে পারে। এটা হচ্ছে এক ধরনের অভিযোজন। তো আসলে অভিযোজনটা হচ্ছে একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যে সকল কৌশল বা পদ্ধতি অবলম্বন করে তাকে আমরা বলি অভিযোজন বা অ্যাডাপ্টেশন। এর পরের লাইনটা দেখো, এখানে লেখা আছে যে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জীবের এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যাবার সময় তাদের বেশ কিছু পরিবর্তন ঘটে। খেয়াল করো, লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, বোঝার মতো জিনিস। যেমন দেখো, আমরা কোনো একটা প্রাণী যখন এক জীব একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যায় তখন তাদের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা যায়। যেমন ধরো, বাবা মা থেকে যখন সন্তান আসে, সন্তানের চেহারা বাবা মায়ের মতো একদম হুবহু 100% আমরা কখনো মিল পাই না। অর্থাৎ বাবা মা থেকে সন্তানের চেহারার যে বৈশিষ্ট্য সেটার মধ্যে বেশ কিছু পার্থক্য দেখা যায়। এবং যেই কারণে এখানে বলছে দেখো, যেই কারণে
আমরা দেখতে হুবহু আমাদের বাবা মার মতো না হয়ে একটু আলাদা হই। এবং আমরা যদি দেখো যমজ না হলে ভাই বোনদের চেহারাও হুবহু একই হয় না, যদিও তারা একই মায়ের সন্তান বা একই মা বাবার থেকে একই মা বাবার সন্তান। এই এক প্রজন্মের চেহারার এই পার্থক্য খুব ছোট পরিবর্তন, মানে তোমরা একটু বোঝো যে বাবা মা থেকে সন্তানের মধ্যে চেহারার পরিবর্তনটা একটুখানি, বাট এই প্রক্রিয়াটা, এই পরিবর্তনটা যদি লক্ষ লক্ষ বছর যাবৎ যদি এই পরিবর্তনটা হতে থাকে, একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে যদি এরকমের একটু একটু করে পরিবর্তন হয়, তাহলে লক্ষ লক্ষ বছর ধরে এই প্রজন্মান্তরে এই পরিবর্তনগুলো ঘটতে ঘটতে এমন এক পর্যায়ে এমন বৈশিষ্ট্যের নতুন জীব দেখা যায় যে সেগুলো আদি পূর্বপুরুষ থেকে অনেকটাই আলাদা হয়ে যায়। আমি তোমাদেরকে আরেকবার বলতেছি যে বাবা মা থেকে সন্তানের বৈশিষ্ট্যের যতটুকু পার্থক্য হয় এটা খুবই সামান্য। এই সামান্যভাবে এরকমের পরিবর্তনটা যদি দীর্ঘকাল চলতে থাকে, লক্ষ লক্ষ বছর যাবত যদি এই রকমের একটু একটু করে পরিবর্তন হতে থাকে, তাহলে দেখা যাবে লক্ষ লক্ষ বছর পরে যে নতুন জীবটা তৈরি হয়েছে সেই জীবটার বৈশিষ্ট্য এবং লক্ষ লক্ষ বছর আগে যেই জীবটা ছিল তাদের বৈশিষ্ট্যের মধ্যে একটা পার্থক্যের সৃষ্টি হয়ে যায়। এইভাবে দীর্ঘদিন সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া তাকে বলা হয় বিবর্তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে লক্ষ লক্ষ বছর ধরে বা দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে এই যে একটু একটু করে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া সেটাকেই আমরা বলি বিবর্তন। বিবর্তন এবং অভিযোজন প্রক্রিয়ায় প্রাপ্ত বৈশিষ্ট্য জীবজগতের সদস্যদের একে অন্যের কাছ থেকে কী করে তুলেছে? আলাদা করে তুলেছে। এই যে বিবর্তন এবং অভিযোজন, এর ফলে তোমার জীবজগৎ একে অন্যের কাছ থেকে কী হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। যে কোনো প্রাণী, খেয়াল করো এখান থেকে আমাদের আরেকটা লাইন একটু খেয়াল করি, যে কোনো প্রাণী তার জীবদ্দশায় নিজের প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখে, যা আমরা প্রজনন হিসেবে জানি। খেয়াল করো, যাকে আমরা প্রজনন হিসেবে জানি। আমরা জানি কোনো একটা জীব মানে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে অথবা তার নিজের যে প্রজাতিটিকে টিকিয়ে রাখার জন্য সে সবসময় কী করে? বংশধর সৃষ্টি করে, অনুরূপ বংশধর সৃষ্টি করে। এই বংশধর সৃষ্টি করার প্রক্রিয়াটাকে আমরা বলি প্রজনন। এখন যেই জীবগুলো সময়ের সঙ্গে বিবর্তিত এবং অভিযোজিত হয়ে একে অপরের থেকে এতটাই আলাদা হয়ে গেছে যে সেগুলো একে অপরের সাথে প্রজননে অংশ নিতে পারে না, সেগুলো আলাদা প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। একটু খেয়াল করো, আমরা যদি আলাদা প্রজাতির কথা যদি একটু বলি, তো দেখো এখান থেকে যে বলছে যে জীবগুলো সময়ের সঙ্গে বিবর্তিত এবং অভিযোজিত হয়ে একে অপরের থেকে আলাদা হয়ে গেছে, মানে অর্থাৎ ধরো দুইটা মানে কিছু জীব অন্য জীব থেকে মানে একটু একটু পরিবর্তন হতে 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 এবং তাদের মধ্যে অভিযোজিত হয়ে মানে তারা কি হয়েছে? এক দল আরেক দল থেকে এমনভাবে তারা আলাদা হয়ে গেছে যে তারা এখন কি করতে পারে না? নিজেদের মধ্যে প্রজননে অংশ নিতে পারে না। ঠিক আছে, মানে তারা একে অপরের সাথে প্রজননে অংশ নিতে পারে না। তখন সেইগুলোকে আমরা একটা আলাদা প্রজাতি হিসেবে কি করতে পারি? বিবেচনা করতে পারি। যেসব জীব একে অপরের সাথে প্রজনন করতে পারে সেগুলো সাধারণত একই প্রজাতির ভেতরে অন্তর্ভুক্ত করা হবে। মানে ব্যাপারটা হচ্ছে, খেয়াল করো, আমরা যদি যেমন ধরো মানুষ একটা প্রজাতি, কারণ হচ্ছে মানুষ নিজেদের মধ্যে কি করতে পারে? তোমার তোমার প্রজননে অংশগ্রহণ করতে পারে, অর্থাৎ নিজেরা প্রজনন করতে পারে। আবার যদি আমরা গরুর কথা বলি, হ্যাঁ, গরু হচ্ছে কি, দেখো গরুর সাথে গরু কিন্তু তার পরবর্তী প্রজন্মে সে বংশধর বা তোমার প্রজনন করতে পারে, কিন্তু গরুর সাথে কখনো ছাগল তারা গরু এবং ছাগল কখনো প্রজননে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না। তারা উর্বর প্রজাতির আসলে বংশধর তৈরি করতে পারবে না। এই জন্য গরু এবং ছাগল এই দুইটাকে আমরা একই প্রজাতি হিসাবে বিবেচনা করতে পারবো না। কিন্তু আমি যদি বলি একটা গরু, এই গরুরা নিজেদের মধ্যে কি করতে পারবে? বংশধর সৃষ্টি করতে পারবে। তাহলে গরু হচ্ছে একটা আলাদা প্রজাতি। আবার ছাগলের কথা যদি বলি, ছাগল হচ্ছে আরেকটা আলাদা প্রজাতি। এইভাবে যেসব জীব একে অপরের সাথে প্রজনন করতে পারে এবং উর্বর বংশধর তৈরি করতে পারে তাদেরকে আমরা একই প্রজাতির অন্তর্ভুক্ত করতে পারবো। এবং যারা নিজেদের মধ্যে প্রজননে অংশ নিতে পারবে না সেগুলোকে আলাদা প্রজাতি হিসেবে আমরা কি করব? বিবেচনা করব। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো আসলে যে এই যে আমরা যে যে জীববৈচিত্র্যের যে আসলে উদ্ভবটা আসলে কোথা থেকে হয়েছে, এই জীববৈচিত্র্যের উদ্ভবটা আসলে আমরা বুঝতে পেরেছি যে লক্ষ লক্ষ হাজার হাজার বছর ধরে যে একটু 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 করে জীবের মধ্যে পরিবর্তনের ফলে এক একটা নতুন প্রজাতির
সৃষ্টি হয়েছে এবং এটা খুবই একটা মানে তোমার একটা ধীর গতির প্রক্রিয়া। দীর্ঘ সময়ের এই একটা প্রজাতি থেকে সম্পূর্ণ আলাদা টাইপের একটা প্রজাতি তৈরি হতে গেলে সেখানে মাঝখানে বিশাল একটা সময়ের দরকার আছে। তো আজকের পর্বে আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা এর পরবর্তী পর্বে জীববৈচিত্র্যের যে স্বরূপ আছে, জীববৈচিত্র্যের স্বরূপ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিবে। ধন্যবাদ সকলকে।